বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে পৃথক অভিযোগ দেন শহীদ পরিবার ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই আলোচনায় তার বিরুদ্ধে থাকা একের পর এক অভিযোগ। এরই মধ্যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে আসছে তাকে গ্রেপ্তারের দাবি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। রাষ্ট্রপতির চেয়ার ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেফতারের দাবি। আর সেই দাবির মাঝখানে নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতি। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। পদত্যাগের পর এবার কি তবে আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে তিনি মারা যান এবং তার জানাজাতে আসে তারেক রহমান সহ দেশের আরো অনেক মান্যগণ্য ব্যক্তি। এই বিষয়টা কতটুকু সত্য কি না তা নিয়ে আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে ইতিমধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রিমান্ডে তিনি মারা গেছেন। এই বিষয়টি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি করজোড়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আপনারা যে এত উচ্ছ্বাস, এত আবেগ, আমি কোনো অপরাধ আপনাদের কাছে করি নাই। জুলাই বিপ্লবের সময় সংগঠিত গণহত্যা ও দমন পীড়নে সংশ্লিষ্টতায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি বিএপি। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় দেশের মধ্যে যে মানবতা অপরাধ হয় তারা কোনো ভূমিকা রাখেন নাই। তারা জনগণের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা তাদের বেতন হতো, তা তারা উপভোগ করতেন, কিন্তু তারা কোনো দায়িত্ব পালন করেন নাই। অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তাও করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারবেন না। তাই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিএপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন। ৫ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 3 বছর 8 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। দেশের আলোচিত ও সমালোচিত 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি শুক্রবার বিকাল 5টা 1 মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের হাতে তুলে দেন তার সামরিক সচিব। তখনই সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। হায় রে হায় ভাই, এ ঋণ কিভাবে শোধ করব? আমার ডাক্তার আমাকে বলে আপনার প্রেশার সকালে হাই, রাত্রে লো। আমি বলি যে কি বলবো ভাই, আমার ফিজিক্যাল কন্ডিশন একেবারেই এমনভাবে হয়ে যাচ্ছে যে আমি একটু চিন্তিত হয়ে পড়ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়ে 3টি সরকারের সময় দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা পদত্যাগকারী রাষ্ট্রপতির গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তারা বলেন, হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে জুলাই বিপ্লবে 2024 সালের 5 আগস্ট হাসিনার পতন ও পলায়নের পর তার নিয়োগ করা জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন পালিয়ে গিয়ে পদত্যাগ করলেও দেশে থেকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শহরে, নগরে, বন্দরে আমাকে নিয়ে আলোচনা করে, চুপ্পু ভাই আসতেছে, চুপ্পু ভাই আসতেছে, আমরা রাস্তায় আছি, আমরা এই রাস্তায় থাকবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ফেঁসে যাচ্ছেন চুপ্পু, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি। নিউজটি লিখেছেন রোহান রাজীব। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাষ্ট্রপতির পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আসতে পারে। জানা গেছে, চুপ্পু বাদে এ মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতোমধ্যে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে চুপ্পু জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। প্রথমে তিনি ব্যাংকটির পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব পরবর্তী সময় ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শেয়ার জালিয়াতির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম গত বছরের 11 মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। নির্দেশনা 3টি ছিল, 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার আগে বোর্ড পরিচালকরা ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না। তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে এবং কোম্পানির জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি হয়নি। বিএফআইইউর আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় চুপ্পুর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে করা মামলা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, শেয়ার জালিয়াতির সময়কালে পরিচালকদের মধ্যে চুপ্পু ছিলেন অন্যতম। ফলে তার উপরও আদালতের ওই দেশ ত্যাগের নিষেধাজ্ঞা বর্তায়। তবে আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সরাসরি তার নাম উল্লেখ করে আদালত থেকে আদেশটি আসেনি। সংশ্লিষ্টরা বলেছেন, চুপ্পুর ক্ষেত্রে শেয়ার জালিয়াতির যে অভিযোগটি এসেছে তা সংঘটিত হয়েছে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে। কাজেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধ এখন আমলযোগ্য হতে
কোনো আইনি বাধা থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের আবেদন করার সময় তারা চুপ্পুর নাম উল্লেখ করেছিলেন। তবে তিনি রাষ্ট্রপতি থাকার কারণে বিধান অনুযায়ী তার নাম উল্লেখ করেনি আদালত। তবে তারা মনে করেন, যেহেতু ওই সময়কার সব পরিচালককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, তাই পরিচালকের দায়িত্ব পালন করা চুপ্পু এর বাইরে থাকার কথা নয়। ইসলামী ব্যাংকের লিগ্যাল শাখার এক কর্মকর্তা গতকাল শনিবার আমার দেশকে বলেন, আদালতের আদেশ জারির সময় প্রেক্ষাপট ভিন্ন ছিল। তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা আমলযোগ্য নয়। কিন্তু এখন তিনি যেহেতু আর রাষ্ট্রপতি নন, কাজেই এখন বিষয়টি আমলে আসতে কোনো বাধা থাকার কথা নয়। এক্ষেত্রে প্রয়োজন হলে চুপ্পুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে নতুন করে আবেদন করবেন বলেও তিনি জানান। দেশের সংবিধানে রাষ্ট্রপতির দায়মুক্তি রয়েছে। সংবিধানের ৫১(২) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না এবং তাহার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। বিএফআইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় চুপ্পু এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রক্রিয়ার অংশ ছিলেন। 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানেও তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পরে এসব নিরীক্ষা প্রতিবেদন লন্ডন ভিত্তিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়ের যাচাই বাছাই বা অনুমোদন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে 2017 সালের 5ই জানুয়ারি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এই গ্রুপটি কাগুজে অর্থাৎ শেল কোম্পানির খুলে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অর্থ তুলে নেয়। সেই অর্থ দিয়ে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট 24টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার কিনে নেয়। শেয়ার কেনা 72.07% ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। পরবর্তী সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। তথ্য অনুযায়ী সেই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে চুপ্পু ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হবার আগ পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। তথ্য অনুযায়ী জেএমসি বিল্ডার্স শেয়ার কেনার জন্য এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর করেছিল। অর্থাৎ ইসলামী ব্যাংকের শেয়ার কেনার অর্থ নেওয়া হয় এস আলমের দখল করা ইসলামী ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। বিএফআইউর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে থাকা অ্যাকাউন্ট নম্বর 0331 এবং বিওআইডি নম্বর 160540062585961 এর মাধ্যমে জেএমসি বিল্ডার্স ইসলামী ব্যাংকের 3,23,60,812টি শেয়ার কিনে নেয়, যা ব্যাংকের মোট শেয়ারের 2.01%। এসব শেয়ারের মূল্য ছিল 102,06,90,000 টাকা। 2017 সালের 23 মে এসব শেয়ার কেনা হয়। অর্থের উৎস হিসেবে বিএফআইউর প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার কেনার অর্থ সরাসরি জেএমসি বিল্ডার্সের হিসাবে এলেও তার আগে এসব অর্থ একাধিক ধাপে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্থের প্রবাহ শুরু হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হিসাব থেকে। পরে তা ইউনিয়ন ব্যাংকের একটি পেমেন্ট অর্ডার হিসেবে স্থানান্তর করা হয়। এরপর এস আলম ট্রেডিং এর ইউনিয়ন ব্যাংকে থাকা একাধিক মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট হিসেবে সান্ড্রি ক্রেডিটার্স হিসাব এবং আবারও এস আলম ট্রেডিং এর বিভিন্ন হিসাব হয়ে এসব অর্থ জেএমসি বিল্ডার্সের হিসাবে পৌঁছায়। তদন্তে আরো বলা হয়, অর্থের প্রাথমিক উৎস হিসেবে জনতা ব্যাংকের মাধ্যমে পরিচালিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড পিএডি বিনিয়োগ সুবিধা ও সংশ্লিষ্ট এলসি হিসাব শনাক্ত করা হয়েছে। বিএফআইউর ভাষ্য, এই অর্থ প্রবাহের ধারাবাহিকতা শেয়ার কেনায় ব্যবহৃত অর্থের উৎস এবং এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সংযোগের ইঙ্গিত দেয়। তদন্ত প্রতিবেদনে অর্থের উৎস
শনাক্ত করতে পুরো মানি ট্রেইল উল্টো দিক থেকে অনুসরণ করে বিশ্লেষণ করা হয়েছে। ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও দেখা যায়, জেএমসি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ও মনোনীত পরিচালক আহসানুল আলম এস আলমের ছেলে, আরেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরী এস আলমের ভগ্নিপতি। ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ 2025 সালে সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সহ 21 জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ব্যাংকের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য ও অভিযোগ উল্লেখ করা হয়েছে সেগুলো এখনো আদালতে প্রমাণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে। ফলে তদন্ত প্রতিবেদনের তথ্যকে অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2017 সালের 31 মে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় চুপ্পুকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বা অনুমোদন দেয়া হয়, যা পরে ওই বছরের জুনে কার্যকর হয়। এরপর তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি অডিট কমিটির সদস্য ছিলেন। এরপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ বের করেছে এস আলম। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম এবং এস আলম গ্রুপের জালিয়াতিতে এক সময়কার সবচেয়ে লাভজনক ব্যাংকটি এখন গভীর সংকটে। জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা ঋণ নেন এস আলম। তিনি নিজের নামের প্রতিষ্ঠানের পাশাপাশি আত্মীয় স্বজন ও ভুয়া কাগুজে প্রতিষ্ঠান খুলে এসব ঋণ নেন। তবে বিএফআইউর প্রতিবেদনে এই গ্রুপের নামে বেনামে 1,05,483 কোটি টাকা ঋণের তথ্য উঠে এসেছে। গত মার্চ শেষে ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় 95,629 কোটি টাকা বা 50.88%। 2017 সালে যেখানে ব্যাংকের খেলাপি 2539 কোটি টাকা বা 3.37%। অভিযোগ আছে, এসব ঋণ জালিয়াতি ও অনিয়মের ঘটনা চুপ্পু জেনেও চুপ করেছিলেন। অডিট কমিটির সদস্য হিসেবে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের 22তম রাষ্ট্রপতি চুপ্পু গত শুক্রবার পদত্যাগ করেন। তিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগে স্পিকার হাফিজউদ্দিন বর্তমানে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। চুপ্পু রিজাইন করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা কই, আজকে এই যে চুপ্পু পদত্যাগ করলো, সে তো হাসিনা পলানোর পর 2 বছর ধরে ওই চেয়ারে বসেছিল। একদিন না, 2 দিন না, দুইটা বছর। জুলাইয়ের পর গোটা দেশ চাইছে সে যাক, যায় নাই। কেন যায় নাই? কারণ তারে কেউ ধরে রাখছিল। একটা হাত ওই চেয়ারের নিচে ছিল, ওর মাথার উপরে ছিল ছাতা হইয়া। আজকে চুপ্পু নাই, কিন্তু হাতটা এবং ছাতাটা আছে, ওই জায়গাতেই বসা। আজকের এপিসোড চুপ্পুকে নিয়ে না, চুপ্পুর পদত্যাগ পত্রে যা লেখা নাই, আজকের এপিসোড সেটা নিয়ে। আসেন আল্লাহর নামে শুরু করি। হাসিনার গু একদিন আমরা মাথায় নিয়ে ঘুরেছি, ঘুরতে আমাদের বাধ্য করা হয়েছে। চুপ্পুকে সরানো যায় নাই। কার কারণে? বিএনপির কারণে। এটা কোনো গোপন কথা না, এটা আমি বহুবার বলছি আর আজকে আবার বলতেছি। এখন বিবিসি কইতেছে বিএনপিতে স্বস্তি ফিরছে। বাহ! তো অস্বস্তিটা বিএনপি নিজে ইচ্ছা করে তো রেখে দিছিল। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা 2 বছর ধরে কুড়াল সরায় কইতেছে, আহ কি শান্তি। চুপ্পু থাকাতে কি মহা উপকারটা হয়েছে বিএনপির? বিএনপি কইতে পারবে? পারবে না, আমি শিওর। আমার বগুড়া একটা প্রবাদ আছে, সেই নিকাই বসলো, কালিয়ানা জ্ঞান জ্ঞান করলো। বিএনপি সেই চুপ্পুরাই সরাইলো, কালিয়ানা জ্ঞান জ্ঞান করে আর কি। আমরা কি চাইছিলাম? আমরা তো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাতে চাইছিলাম। আমি একটা এপিসোডও করছিলাম, উনি বঙ্গভবনে থাকলে ওইভাবে ইনফেকশনটা হয়তো হইতো না। আমরা প্রেসিডেন্ট হইলে ওনারা ভালো টেক কেয়ার করতে পারতাম। আমি তারেক রহমানকে সরাসরি জিজ্ঞাসিলাম, কেন চুপ্পুরে রাখতে চান? উনি কইছিলেন উনার মনে হয় চুপ্পুকে সরাইলে উনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত। আমারও কইছিল, আপনিও তো দেশে ফিরতে চান, আপনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত। আমার তো এখনো বাধাগ্রস্ত আছে। এখন হিসাবটা মিলান, তারেক রহমান দেশে আসছে 7 মাস হয়ে গেল, উনার দল সরকারে, উনি প্রধানমন্ত্রী, তারপরে চুপ্পু বহাল তবে তো বসা ছিল। আর এখন খেপে কান? এখন খেপছে কারণ চুপ্পু কাটাল রানীর সাথে কথা কইছে বলে। বিএনপির ধারণা ছিল চুপ্পু কাটাল রানীর সাথে কথা বলে না, সে হাসিনাকে ফিরে আনার কোনো সিস্টেম করে না, আজিব বাদ। কিন্তু চুপ্পুরে কেন রাখার জন্য মরিয়া হয়েছিল বিএনপি? আসেন সেই গল্পটা এটা শুনে দেখি। আমরা যখন চুপ্পুরে সরানোর জন্য চাপ দিতেছি, ওয়াকার তখন বুঝে ফেলছে এর পরের চাপটা ওর উপরে আসবে। সে তখন করলো কি, 2 দিকে 2 কথা কইল। একটা কথা আগে কয়ে রাখি, এখন যা কইতেছি এটা ওয়াকারের হুবহু কথা না,
এটা আমার ভাষার সারমর্ম আর কি। বার্তাটা সে কোন দিকে কি দিছিল সেটা কইতেছি। বিএনপির এসে বোঝাইলো চুপুরে সরাইতে চায় ওরা যেন ইউনূসের শাসন লম্বা হয়। আপনারা কিন্তু ক্ষমতা আসতে পারবেন না, দেখতেছেন না যত দিন যাইতেছে আপনাদের বদনাম হইতেছে, বদনাম বাড়তেছে। ইলেকশন যত দেরি হবে আপনাদের ততকালে খবর আছে। আর জামাতকে যে বুঝাইলো আপনারা এত তাড়াতাড়ি নির্বাচন চান না হুজুর, যত দেরিতে হয় ততই ভালো। আর ইমেজটা ধরে রাখেন আপনাদের সৎ মানুষের দল হিসাবে। ইলেকশনের আগে মাফিয়াদের টাকা পয়সা আসবে, অনেকে নিয়ে আসবে, কিন্তু ওইসব নেবেন না। হ্যাঁ, আল্লাহর বাস্তে আন্ডারওয়ার্ল্ডে যে সমস্ত কানেকশন আছে না, ওই যে সাজ্জাদ শিবিরের নাসির টাসির এগুলো আছে না চট্টগ্রামে, ওগুলো রাখবেন না গলে। আর অমুক তমুকের নামে বহুত বদনাম, ওদের নমিনেশন দিয়েন না। মানে বুঝছেন খেলাটা? বিএনপি কয় আগে ইলেকশন নেন, আর জামাতে কয় ইলেকশন পিছান। পুরো ইলেকশনটা ওয়াকার এইভাবে খেলে দিছে। জামাত আন্ডারওয়ার্ল্ড থেকে দূরে সরে গেছে, আর উদাম কেলানি খাইছে বিএনপির ইলেকশনের আগে। ফলাফল কি হয়েছে? বিএনপি 209টা সিট আর জামাত এনসিপি মিলে তো 70টার কম আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ভোট কিন্তু কম পায় না এই জামাত আর এনসিপি। জামাত এনসিপি মিলে ভোট পেয়েছে 38.5%। 38% ভোট নিয়ে সিট পেয়েছে 70-এর নিচে। এটা আসল কথা। ইলেকশনের আগে যে হাইপটা উঠছিল জামাত এনসিপির, ওরকম হাইপ তোলা অবিশ্বাস্য। ভোটও পাইছে, কিন্তু ভোটটা আসনে কনভার্ট হয় নাই। বিএনপির লাভের গুড়টা পুরাই খাইছে, আর জামাত এনসিপি লাড্ডা গুড়টা। ভোট আর আসনের যে ফারাক, এটা এমনি এমনি হয় নাই। টাইমিংটা কে ঠিক করে দিছিল সে কথা মনে করেন শিলং সালাউদ্দিন নিজেই কইছে, এই বাহানায় যদি নির্বাচনটা না দেয় সে ভয়ে আমরা তাড়াহুড়া করে জুলাই মধ্যে সাইন করেছি। শুনেন, আবার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। শুনিছেন? হ্যাঁ, শুনছি জামাত নাকি ওয়াকার সাহেবরা খুব ভালো পায়। হ্যাঁ, বুঝছাও কেন ভালো পায়? এটা জিগেলে কয় কি ওয়াকার সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো হাসিনারে তো তাহলে ডাবল ভালো পাওয়ার কথা জামাতের। হাসিনা তো তাহাজ্জুদও পড়তো 5 ওয়াক্তর উপরে। হ্যাঁ, এখন কইতে পারেন যে দাদা আপনি ওয়াকারের উপরে কেন বিলা? আমি আগে অনেকবার কইছি, আবারও কই। অনেকে করার চেষ্টা করে ওয়াকার তার লেসপেন্সারদেরকে লাগিয়ে দিছে এটা বলার জন্য যে বিপ্লব তো বিজয় হয়েছে ওয়াকারের কারণে, তাছাড়া তো এটা খবর ছিল। হ্যাঁ, ওই যারা কয় ওরা মাঠে ছিল না, গুলির সামনে বুক পাইতে দেয় নাই। জনগণের শক্তি, বিপ্লবের শক্তি, এটা ওরা বোঝেও না, মাপতেও পারে না। কি অবস্থা হয়েছিল? পুলিশ ফেল করছে, পলাইছে, অস্ত্র ফেলা পালাইছে, থানার পর থানা ভস্মীভূত হয়েছে। দেশের 639টা থানার মধ্যে 450-এর মতো থানা গুড়া গুড়া করে দেওয়া হয়েছে। পুলিশ মেরে ট্যাঙ্গে রেখেছে পাবলিক। র্যাব তো অনেক আগে ব্যবসে, বিডিআর ভয়ে বাইরে হয় না, রাস্তায় ছিল খালি মিলিটারি। আর সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো। এটাই আসল কথা, ওটাই মোর। ওয়াকার তখন কি লাভে? তার সামনে বিকল্প কি? সে গিয়া কইছে আপা ভাগেন। যেই মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে, সেই মুহূর্তে হাসিনার পরাজয়। ওর লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে। আর যদি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালানো অব্যাহত রাখতো, তাইলে ক্যান্টনমেন্টগুলো থানার মতো তামাতামা হয়ে যেত। ওয়াকারের বিন্দু মাত্র ক্রেডিট নেই। ক্রেডিট আমি দিই সৈনিক আর জুনিয়র অফিসারদের। 100-র উপরে আরো 100% দিই। তাইলে ওয়াকার কি করছে আসলে? আসেন এবার লিস্টটা শোনেন। 1 নাম্বার, হাসিনারে পলায় যেতে দিচ্ছে। এখন কইতেছে যে হাসিনার নামে নাকি ইমিগ্রেশন আইনে মামলা হবে ইমিগ্রেশন না করে যাওয়ার জন্য। তো গেছে তো সামরিক বিমানে, ব্যবস্থাটা কে করে দিছে? ওয়াকার তো। তাহলে ওয়াকারের নামে মামলা হবে না কেন? 2 নাম্বার, আওয়ামী লীগার আর খুনি পুলিশ অফিসারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে না? হাসাও মাহমুদ তো ধরা পড়েছিল, সে পত্রিকায় নিউজ আসছে। সে বিদেশে গেল কেমনে? জেনারেল মুজিব তার জিম্মা থেকে পালায় গেল কেমনে? 3 নাম্বার, প্রফেসর ইউনূসকে আয়নাঘর দেখতে দেয় নাই, জানেন না? 32 নম্বর ভাঙ্গা দেওয়ার পর বাধ্য হয়ে রাজি হয়েছে ডরে। বাতের রুগীর যেমন আমাবস্যার পূর্ণিমায় ব্যথা জাগে ওঠে না, তো আমাবস্যার পূর্ণিমায় ওনার আপার জন্য, আপা হাসিনার জন্য ওনার মন পোড়ায়, ব্যথা জাগে ওঠে, কিছু একটা করার জন্য হাত নিষ্পিস করে। ও সিইসি হাবিবুল্লাহ আওয়ালের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল ওয়াকার। তার আগে গেছিল প্রধান বিচারপতির কাছে, প্রফেসর ইউনূসের টাইমে যে প্রধান বিচারপতি ছিল।
আদালত কইছে, আদালতের রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে ইউনূস সরকারকে হটায় একটা তত্ত্বাবধায়ক বানায় তার প্রধান হইতে কইছিল। 5 নাম্বার, আর্মির যে অফিসারদের নামে মানবতা বিরোধী অপরাধের নামে মামলা হয়েছে ক্যান্টনমেন্টেই রাখছে তাদেরকে, সেইখান থেকে মাঝে মাঝে আসে এসি বাসে চাইপা আদালতে। 6 নাম্বার, প্রথম থেকে সে ইনক্লুসিভ ইলেকশনের কথা কয়ে আসছে। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে আওয়ামী লীগ সহ, হাসিনা সহ নির্বাচন। এখন বিএনপির অভিযোগ হইতেছে সুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা কইছে, তাই না? এখন বিএনপির মনে হয়েছে যে এমন একটা বিভীষণকে ক্ষমতার কেন্দ্র রেখা তারা নিরাপদ না, ফলে তাকে বিদায় করতে হবে। তাইলে সুপ্পুকে এই প্রথম হাসিনার সঙ্গে কথা কইছে। বিগত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত সুপ্পু যে বহুবার এই ধরনের তৎপরতা চালাইছে তা অনেকেই জানে। আমরা তখন সতর্ক করছিলাম, কানে দেয়নি বিএনপি। উল্টা বিএনপির একটা অংশ, ওয়াকারের ভাড়াটা বাহিনী, রামপন্থীরা, ওয়াকারের প্রতিপালক সব একসাথে নানা অপপ্রচার চালাইছে। আমরা নাকি অস্থিতিশীলতা করি, আমরা নাকি মববাজ, আমরা নাকি ইউনূস সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চক্রান্তকারী। কারণ ওরা তখন সুপ্পুকে রক্ষা করতে মরিয়া। আর এখন বাস্তবতা হইলো এই প্রক্রিয়ায় সুপ্পুর আশ্রয়দাতাকে, এই সুপ্পুর আশ্রয়দাতা তো ওয়াকার নিজে। ওয়াকারের অনুমোদন এবং সুরক্ষা ছাড়া সুপ্পুর পক্ষে এক পাও আগানো সম্ভব ছিল না। সুপ্পু নিজেই বলছে ওয়াকার এবং বিএনপি তাকে সমর্থন করছে। এখন নব্য বিএনপি সাজার চেষ্টা করা লোকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন জিজ্ঞেস করতেছেন না সুপ্পু কি আগে শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে? জেনারেল ওয়াকার রাখে নেই? জেনারেল ওয়াকার আর তার বইয়ের ফোন ফরেন্সিক করেন, বাইরে হয়ে যাবে কার কার সাথে কথা বলছে। সুপ্পুর লন্ডন সফরের ব্যবস্থা কে করে দিছে? এটা তো কেউ কাউকে অনুমোদন করতে হয়েছে, ফান্ড দিতে হয়েছে। কে করছে? তো ওইখানে যে কার সাথে আলাপ করছে, কি বার্তা নিয়ে আসছে? এটা কি কোনো গোয়েন্দা সংস্থায় যোগাযোগের খবর রাখছে? যাদের দেখার কথা তারা আদৌ দেখছে? তারেক রহমানকে কি তার গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কোনো মেমো দিছে, কোনো ব্রিফিং করছে? ওয়াকার কি করতেছে? চোখ বন্ধ করে আছে। ওয়াকার ওইখানে থাকবে আর সুপ্পুকে সরাবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুপ্পু, ওয়াকার, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই 4 শক্তির অক্ষয় আজকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির মূল কারিগর। শেখ হাসিনাকে ফিরে আনা, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা এর সাথে শাসনের মতো কোনো ব্যবস্থা কায়েম করা, এটা মার্শাল ল দেওয়া, সবই নির্ভর করছে এদের পারস্পরিক মেলবন্ধন এবং যোগাযোগের উপরে। হাসিনা যে ডিসেম্বরে ফিরবে বলে ঘোষণা দিয়ে রাখছে, এটা এমনি এমনি দেয় নাই। ওই গঙ্গার পানি এসে বুড়ি গঙ্গায় জমিচ্ছে। এখন বুঝতে পারছে এটা বিএনপি। বিএনপি যখন এই বন্যায় ভেসে যাবে, গঙ্গার পানির বন্যায় বুড়ি গঙ্গায় আসছে, ওই পানিতে নৌকা চালাবে আওয়ামী লীগ। বিএনপি গলে একই জায়গায় প্রত্যেকবার মারা খায়, এই সেনা প্রধানের জায়গায়। আর সুপ্পু কাণ্ড প্রমাণ করে বিএনপি নেতৃত্বের রাষ্ট্রচিন্তা কত স্থূল প্রকৃতির। দলটা সবসময় এই জায়গায় মারা খায়। ইতিহাসটা দেখেন, এরশাদ বিএনপি তারে সেনাপ্রধান বানাইছিল, তাই না? জিয়া হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। তারপর কু করে বিএনপি সরকারকে ফেলাই দিল। জেনারেল নাসিমকে বিএনপি সেনাপ্রধান বানাইছিল না? নাসিম কু করতে গেছিল, মানে মঈন সবাই ডিঙায় তারে নিয়ম ভেঙে সেনাপ্রধান বানাইছিল না? মঈন তো তারেক রহমানের মাজা ভেঙে দিল। 3 বার একই জায়গায় একই ভুল। আর এখন ওয়াকার আবার আর এক ভুল। সুপ্পু তো লন্ডনে যায় কেন? তলে তলে কি করছে কে জানে? কথা বলার জন্য ফোন লাগে নাকি? হাতে লেখা চিঠি দিয়েও তো ষড়যন্ত্র করা যায়। এই যে ইন্ডিয়ার রাষ্ট্রদূত এসে যে রিসিভ করলো তারে, সে যে সুপ্পুর হাতে কিছু গুজে দেয় নাই, এটা কে জানে? এত কইরা কইলাম না, সুপ্পুর তাইলে লাগবেই। সুপ্পু ছাড়া ওদের চলেই না। সুপ্পু ভালো ছেলে, সে কাঁঠাল রানীর সাথে কথা বলে না। হ্যাঁ, দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে। হ্যাঁ, তো দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে, কান দিয়েন না। এবারে সুপ্পুর অসুখটা কি এটা একটু বুঝে দেখি, এটা আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা মানুষের কাজে লাগবে। মানে সুপ্পু পদত্যাগপত্রে লিখছে তার অসুখ হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, ইংরেজিতে লিখেছে। এটা বিশাল বড় অসুখ, মাঝে মাঝে জ্ঞান হারাই ফেলে নাকি। ওই চিকিৎসা করতে যাবে, ওই বিদেশে যাবে। শোনান রিতেশ সাহেব কি কইছে। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। প্রথমে এইটা। আর স্যার, এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণেই। শুনেছেন? তবে এই অসুখটা বাংলাদেশের লাখ লাখ মানুষের আছে, তার বেশিরভাগ মানুষই জানে না। যাদের ডায়াবেটিস আছে তারা একটু মন দিয়ে শোনেন, কামে দিবে। ধরেন আমাদের শরীরটা একটা গাড়ি, আর আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভ, এটা হইতেছে সেই গাড়ির তারের জাল আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড এদিক দিয়ে শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেটা গেছে না, সেটা হইতেছে মূল কম্পিউটার। আর সারা শরীরে ছড়ানো স্নায়ুগুলো হইলো এটা লাইন। গাড়িতে 2 রকম ব্যবস্থা থাকে। এক,
যেগুলো চালকের হাতে, স্টিয়ারিং ঘোরাইলে গাড়ি ঘোরে, ব্রেক চাপলে থামে, এক্সেলারেটর দিলে ছোটে, শরীরেও তেমন, হাত তুলতে চাইলে হাত ওঠে, কেটে গেলে ব্যথা টের পায়। আর 2 নম্বর আছে যেগুলো চালক শুয়েও দেখে না, যেমন ধরেন ইঞ্জিন গরম হইলে ফ্যান নিজে থেকে চালু হয়ে যায়, ব্যাটারি নিজে থেকে চার্জ হয়, তেল ঠিক মাপে ইঞ্জিনে পৌঁছায়, চালকের কিন্তু এটার কিছুই জানে না, ড্রাইভার এটার কিছুই জানে না, জানার দরকারও নাই। শরীরও তাই, ঘুমের মধ্যেও হার্ট চলে, তো হার্ট তো বন্ধ হয়ে যায় না, শ্বাস চলে, খাবার হজম হয়, রক্তচাপ ঠিক জায়গায় থাকে। এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটার নাম অটোনমিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নিউরোপ্যাথি মানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। চালক ঠিকই আছে, স্টিয়ারিং ব্রেক ঠিক করছে, কিন্তু ভেতরে যে অটোমেটিক অংশটা আর সাড়া দিতেছে না। এটা উদাহরণ দিই, ধরেন আপনি যখন শুয়ে থাকেন বা বসেন বা হঠাৎ দাঁড়ায় যান, 3 অবস্থাতে আপনার রক্তচাপ মোটামুটি একই থাকে, তাই না? সুস্থ অবস্থায় কিভাবে? কারণ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণের টানে রক্ত তো পায়ের দিকে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে এই অটোনমিক নার্ভাস সিস্টেম রক্ত নলীগুলোকে চেপে ধরে, হার্টকে একটু জোরে চালায়, ফলে মাথায় রক্ত পৌঁছাইতে ঘাটতি হয় না। পুরা ব্যাপারটা ঘটে সেকেন্ডের ফ্র্যাকশনের মধ্যে, আপনি টেরও পান না। এই অটোনমিক সিস্টেমটা নষ্ট হয়ে গেলে এই কাজটা আর হয় না। রোগীর দাঁড়াইলে রক্ত পায়ে জমে যায়, রক্তচাপ পড়ে যায়, মাথায় রক্ত কমে যায়, মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, জ্ঞান হারায় ফেলে। ডাক্তারি ভাষায় এটাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর মজার ব্যাপার হইল, একই রোগী শুয়ে পড়লে উল্টা রক্তচাপ বেড়ে যায়। শুধু রক্তচাপ না, আরো অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, যেমন হার্টের রেট, হৃদস্পন্দন, এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায়। অল্প খেলে পেট ভরা লাগে, খাবার হজম হইতে চায় না, হাগাও হইতে চায় না, কোষ্ঠকাঠিন্য হয়, আবার ডায়রিয়া হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, পুটা 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 করে প্রস্রাব পড়ে, মূত্রথলি ঠিক মতো খালি হয় না। হ্যাঁ, তারপর ওই যে আছে না নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ওই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কাজটা ঠিক মতো করতে পারে না। এটা কেন হয়? এটা হয় ডায়াবেটিস থেকে। সমস্ত ডায়াবেটিস রোগীর এই নিউরোপ্যাথি হয়, এই আলটিমেটলি এই জায়গায় যায়। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে রক্তনালী আর স্নায়ুর যে তারগুলা, এটা ধীরে ধীরে নষ্ট করে ফেলে। 1-2 দিনের না, বছরের পর বছর ধরে। অনেকটা তারের প্লাস্টিকের যে আবরণ আছে না, ওই আবরণ ক্ষয়ে যাওয়ার মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একদিনে লাইন কাজ করা বন্ধ করে দেয়। ডায়াবেটিস যত পুরনো, যত অনিয়ন্ত্রিত, স্নায়ুর ক্ষতি তত বেশি। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগীদের একটা বড় অংশ কোনো না কোনো ধরনের এই নিউরোপ্যাথিতে আক্রান্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশের এই অটোনমিক ধরনটা হয়। কিডনি, হার্ট সবকিছুর উপরে ডায়াবেটিসের ছাপ ফেলে। এই সুপ্পুর আর কিছুই হয়নি, এর ডায়াবেটিস হয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়েছে। এর চিকিৎসা সবার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা। এখন সে বিদেশ যাবে চিকিৎসা করতে, ডায়াবেটিস কন্ট্রোল করতে দেশের বাইরে যাওয়া লাগে নাকি রে বেকুব? ভাল শুন, বিদেশের ডাক্তারিতে কি জাদু আছে? বঙ্গভবনের ডাক্তার থাকে 24 ঘন্টা, নার্স থাকে, এত বড় জায়গা, হাঁটার জায়গা আছে, জিম আছে, বাগান আছে, আর সে নিজের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। চিন্তা করেন, এমন একটা লোক দেশের দায়িত্ব নেয় যে কিনা নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আর যার ডায়াবেটিস আছে তাদের বলি, টেক কেয়ার নিজেকে করতে হয়। ডায়াবেটিস কোনো একক রোগ না, অনেকগুলো রোগের গুচ্ছ। কিন্তু এই রোগ এমন না যে আপনি ভেজিটেবল হয়ে গেছেন। দেখেন, আমার কোনো রোগ দেখতে পান? আমার মেলা রোগ আছে, যাই হোক, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পান না। এই যে আমার চোখে চশমা, চোখে অসুখ আছে না? আছে তো চশমা ছাড়া আমি তো চোখে দেখি না। কেউ কি বলে আমার চোখের রোগ আছে? কেউ বলে? আপনারা বলেন, আপনাদের অনেকে তো চশমা পড়েন, বলেন না। কেন বলেন না? কারণ আমি আমার টেক কেয়ার করতে পারি। কিন্তু যদি এমন হইতো প্রত্যেক সকালে নার্স এসে আমার চোখে চশমা পরায় দেয়, মুছে দেয়, রাতে আবার খুলে দেয়, তারপরে আমি শুইতে যাই, তাইলে আপনি শেষ। যেই রোগের টেক কেয়ার আপনি নিজে করতে পারেন, সেটাতে আপনি রোগ বলে মানেনি না, কনসিডারই করেন না। তো ডায়াবেটিসও এরকম, আপনার টেক কেয়ার আপনি নিজে করতে পারলে আপনার এটা রোগী মনে হবে না। যাই হোক, ডায়াবেটিস রোগীরা এটা মাথায় রেখেন। এইবার আসেন পদত্যাগ প্রশ্নে। সুপ্পু তো গ্রেপ্তারের দাবি উঠেছে। সুপ্পু কইতেছে তারে কে গ্রেপ্তার করে? সংবিধানের 51 ধারা আছে না, শুনেন। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। শুনিছেন? বেকল এরশাদের টাইমে 51 ধারা ছিল না, ওরা জেলে নিছি না আমরা। এই 51 ধারার রক্ষাক অবস্থা কাজ করে যতক্ষণ সে রাষ্ট্রপতির পদে আছে। পদটা ছাড়লে ওই ছাতাটা মাথার উপরে আর থাকে না। ওর নামে 2 টাকা ফাইন উঠেছে, এরপরে ওই জেলে যাবে। আমরা তো সুপ্পুর উপর প্রতিশোধ নিতেছি না। সুপ্পু কি ছিল? সুপ্পু ছিল শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রীয় চরিত্রদের একজন। সুপ্পু তো নিজেই সাক্ষাৎকারে বলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, নিজেই ফাঁস করে দিছে। তার বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর 3 বাহিনীর প্রধান এবং বিএনপির নেতারা তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করছে, বলছে না? 3 বাহিনীর প্রধান তাকে বলছে যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তার পরাজয় মানে সশস্ত্র বাহিনীর পরাজয়। সে এই কথাটা বলছে
পুরনো সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের ন্যায্যতা হিসেবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু ভয়াবহ। 5ই আগস্ট জনগণ শেখ হাসিনার শাসনের বৈধতা ভেঙে দিছে। জনগণ তখন শুধু একটা সরকার সরায়নি, তারা রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের সার্বভৌম ক্ষমতা হাজির করছে। সার্বভৌম ক্ষমতা, সেটা সবার উপরে, সংবিধানের উপরে, রাষ্ট্রের উপরে। অথচ সেই মুহূর্তে জনগণের শক্তিকে নতুন রাষ্ট্র গড়ার পথে নেওয়ার বদলে রাষ্ট্রপতি 3 বাহিনীর নেতৃত্বে পুরনো রাষ্ট্রযন্ত্র এবং বড় রাজনৈতিক দল বিএনপি মিলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকে প্রধান কাজ বানাইছে। সাংবিধানিক ধারাবাহিকতা কথাটা শুনতে খুব নিরীহ লাগে, খুব মজা লাগে, খুব সুন্দর লাগে, খুব শুদ্ধ লাগে। বাস্তবে এটার অর্থ ছিল শেখ হাসিনা চলে গেলেও যেন শেখ হাসিনাকে, যে ব্যবস্থা শেখ হাসিনাকে বানাইছে সেই রাষ্ট্র ব্যবস্থা যেন অক্ষত থাকে। জনগণ শাসক সরাইতে পারবে কিন্তু রাষ্ট্রের ভিত্তি বদলাইতে পারবে না। গণঅভ্যুত্থান সরকার বদলাবে কিন্তু ক্ষমতার উৎস হবে না। পুরনো সংবিধান, পুরনো আমলাতন্ত্র, পুরনো আদালত, পুরনো রাষ্ট্র, পুরনো নিরাপত্তা কাঠামো, পুরনো অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী, পুরনো বন্দোবস্ত, এরাই শেষ কথা বলবে। এই অর্থে চুপ্পুর বিচারের দাবি শুধু প্রতিশোধের দাবি না, এটা গণঅভ্যুত্থান নস্যাৎ করার রাজনৈতিক প্রক্রিয়ার বিচারের দাবি। কিন্তু একটা লোকরে ধইরা বিচার শেষ করে দিলে চলবে না। প্রশ্নটা লোকের না, প্রশ্নটা প্রক্রিয়ার। কে কোন সিদ্ধান্ত নিছিল, কার পরামর্শে নিছিল, 5ই আগস্ট রাতে বঙ্গভবনে কারা বসছিল, ওখানে কি কথা হয়েছিল, কে কারে কথা দিছিল, নতুন গঠনতন্ত্রের রাস্তাটা কে বন্ধ করে দিছিল, আর ওইটা বন্ধ করে কার কি লাভ হইল, এই প্রশ্নগুলো তুলতে হবে, এই প্রশ্নগুলো ফয়সালা করতে হবে। এই প্রশ্নে ফয়সালা না করলে চুপ্পুর পদত্যাগ একটা খবরই হয়ে থাকবে, ইতিহাস হবে না। খবর মানুষ 2 দিন পরে ভুলে যায়, ইতিহাস ভোলে না। আর যতদিন এই প্রশ্নগুলোর জবাব না আসতেছে ততদিন কাঠামোটা ওইখানেই খাড়ায় আছে। কাঠামো ঠিক থাকলে খালি চরিত্র বদলায়, নাটক বদলায় না। কালকে চুপ্পুর জায়গায় আরেকজন এসে বসবে, আপনি তার নামও জানেন না, কিন্তু কাজটা হুবহু সে একই করবে। তাই ঘুরে ফিরে ওই প্রথম কথাতেই আসি, চুপ্পুর রক্ষাকর্তা কে আসিল, ওয়াকার, আর সাথে কে ছিল, এইটা আমি কই নাই, চুপ্পু নিজেই কইছে। তাইলে ওয়াকারে বহাল রেখা খালি চুপ্পুরে সরাইলে কাজ হবে, হবে না। আর এই জবাবটা বিএনপি সরকারকেই দিতে হবে। নিজের ক্ষমতার নিরঙ্কুশ না করলে বিএনপির সরকার টিকবে না। কয়ে রাখলাম, ওই সেই নিকাই বসবি, খালি এনা ঘ্যান ঘ্যান করবি। তবে কিছুদিনের মধ্যে চুপ্পু অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, এটাও কম না। আপাতত আমাদের কাজ একটাই, মুড়ির টিন নিয়ে বসা, খেলা দেখার জন্য। পকেটে পয়সা থাকলে পপকর্ন নিয়ে বসতাম। আসেন আমরা দেখি খেলাটা চলতেছে কোন লেভেলে এবং খেলাটার ফলাফল কি হয়। এই ফলাফলটাকে জনগণের পক্ষে নিয়ে আসাই আমাদের কাজ। যথারীতি বিএনপি বা তারেক রহমান তাদের কথা রাখবে না বলেই ধরে নিচ্ছে মানুষ, কারণ ইতিমধ্যেই পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, মামলা সবই হয়ে গেছে। বরঞ্চ আরো যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। অথচ যতটা জানা গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারেক রহমানের সঙ্গে বোঝাপড়া করেই পদত্যাগে সম্মত হয়েছিলেন। এরও আগে তারেক রহমানের সরকারকে শপথ পড়ানো ছাড়া 2024 সালের আগস্টে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে বিএনপির পারপাসটাই সার্ভ করে গিয়েছেন। বিএনপি যখন যা চেয়েছে রাষ্ট্রপতি তখনই তা করেছেন, যার সর্বশেষ উদাহরণ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করা, বিএনপির হয়ে জুলাই সন্ত্রাসকে গণ অভ্যুত্থান বলে স্বীকৃতি দেওয়া, সবই করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেওয়া ছাড়াও এমন কোনো কাজ নেই যা শাহাবুদ্দিনকে দিয়ে করানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো রাষ্ট্রপতি একজন মুক্ত মানুষ হিসেবে সম্মান নিয়ে বেঁচে থাকতে? যে অবস্থা দেখা যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপির চিরাচরিত অসম্মানজনক ভূমিকা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ক্ষেত্রেও যদি দেখা যায় তাতে কেউ অবাক হবেন বলে মনে হয় না। যা হোক, চলুন দেখা যাক কি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঘিরে। মোহাম্মদ শাহাবুদ্দিন 24শে জুলাই শারীরিক এবং মানসিক অসামর্থ্য এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘটনাটি আচমকা ঘটেনি, সরকার এবং বঙ্গভবনের মধ্যে যোগাযোগের ভিত্তিতেই বিদায়ের পথ তৈরি হয়েছে। কিন্তু পদত্যাগপত্রের কালি শুকানোর আগেই
এনসিপি, খেলাফত মজলিস এবং তথাকথিত জুলাইয়ের বিভিন্ন পক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও জমা পড়েছে। অভিযোগকারীরা তাকে 2024 সালের সহিংসতা, গুম, হত্যা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি শাহাবুদ্দিনকে নিরাপদে চলে যেতে দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছিল, নাকি কেবল পদত্যাগপত্র আদায় করার জন্য তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তিনি নিরাপদে বিদেশে যেতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হবে না? কি হয়েছিল? রাষ্ট্রপতি যদি মনে করে থাকেন যে পদত্যাগ করলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাবেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে আবারও ভুল বুঝেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতার সঙ্গে করা সমঝোতা কাগজে লেখা না থাকলে বা দালিলিক প্রমাণ না থাকলে তার মূল্য খুবই সামান্য। যেমনটি তারেক রহমান নানা রকম মুচলেখা দিয়ে ক্ষমতায় আসার পর করে বেড়াচ্ছেন। আর সমঝোতা যদি বিএনপির সঙ্গে হয়, তাহলে অতীতের বহু ঘটনার মতো আজকের প্রতিশ্রুতিও আগামীকাল রাজনৈতিক প্রয়োজনের কাছে অস্বীকার করা হতে পারে বা হবে বা ইতিমধ্যে হয়েও গেছে। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দায়িত্বে থাকাকালে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চালু বা অব্যাহত রাখা যায় না এবং আদালত তার গ্রেপ্তার বা কারাবাসের আদেশ দিতে পারে না। কিন্তু এই সুরক্ষার একটি বড় অংশ পদত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অর্থাৎ শাহাবুদ্দিন এখন আর রাষ্ট্রপতি হিসাবে গ্রেপ্তার থেকে সেই সুরক্ষা পাবেন না। তবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনকালে করা বা না করা কাজের ক্ষেত্রে অনুচ্ছেদ 51(1) সুরক্ষা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রকৃতি নিয়ে আইনি বিতর্ক রয়েছে অনেক। সোজা কথায়, তাকে চাইলেই যে কোনো অভিযোগে দোষী করানো আইনসম্মত বা আইনসঙ্গত হবে না। অভিযোগকারীকে দেখাতে হবে যে কোনো সুনির্দিষ্ট ঘটনায় তিনি কি নির্দেশ দিয়েছেন, কোন অপরাধে তার ব্যক্তিগত অংশগ্রহণ ছিল কিংবা কোন অপরাধমূলক পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। শুধু রাষ্ট্রপতি ছিলেন বলেই সরকারের প্রতিটি কর্মকাণ্ডে ফৌজদারি দায় তার ঘাড়ে চাপানো হবে, সেটা করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখন আইনের স্বাভাবিক শাসনের মধ্যে আছি? আমরা তো তা নেই, তাই না? এখন যে শাসন ব্যবস্থা চলছে, এটা সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে অভিযোগের আগে তৈরি হয় মামলার আগে প্রমাণ রেডি থাকে, রাজনৈতিক পরিচয় এখানে অপরাধের প্রাথমিক দলিল। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষকে আগে গ্রেপ্তার করা হয়, তারপর ঠিক করা হয় তার বিরুদ্ধে কোন মামলাটি সুবিধাজনক হবে। শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগের তো অভাব হবে না, অভাব হওয়ার কথা নয়। তবে রাষ্ট্রপতির প্রতি বর্তমান জুলাইপন্থীদের আচরণ রাজনৈতিক ভণ্ডামির কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। সেটা কিভাবে? 2024 সালের আগস্টে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়েছিল। ইউনূসকে শপথ পড়াতে তার প্রয়োজন হয়েছিল। সংবিধানের বাইরে গড়ে ওঠা অন্তর্বর্তী ব্যবস্থাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিতে শাহাবুদ্দিনকে প্রয়োজন হয়েছিল। শতাধিক অধ্যাদেশ জারি করতে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার রাজনৈতিক প্রক্রিয়া তার রাষ্ট্রপতিত্বেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান এবং তার মন্ত্রিসভা এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন, শাহাবুদ্দিনের কাছে। তখন তিনি গণহত্যার সহযোগী ছিলেন না? তখন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মনে পড়েনি কেন? কারণ তখন শাহাবুদ্দিনের স্বাক্ষরটার খুব প্রয়োজন ছিল। এখন তার স্বাক্ষরের প্রয়োজন নেই। কাজেই এখন তিনি ফ্যাসিবাদের দোসর, গণহত্যার সহযোগী এবং গ্রেপ্তারযোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নিজেও অবশ্যই পরিণতির দায় এড়াতে পারেন না। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা এবং শেখ হাসিনাকে নিয়ে তৈরি সাংবিধানিক অস্পষ্টতার মধ্যে নিজের পদ রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। সেখানে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে, তার নিরাপত্তা থাকতে পারে, তার পরিবারের নিরাপত্তার প্রশ্নটি থাকতে পারে, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও আমরা বুঝতে পারি। তিনি যখন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন একটি কথা বলেছিলেন, পরে বলেছেন তার কাছে সেই পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ নেই। এই যে পরস্পর বিরোধী অবস্থান তাকে প্রতিটি পক্ষের কাছে অবিশ্বাসযোগ্য করে তুলেছে। ইউনূস সরকারের সময় তাকে সরানোর দাবি উঠলে বিএনপি
সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তাকে রক্ষা করেছিল। শাহাবুদ্দিন নিজেও বলেছিলেন যে দুঃসময়ে বিএনপি এবং তারেক রহমান তার পাশে ছিলেন, কিন্তু বিএনপির প্রয়োজন ছিল তাকে রক্ষা করা নয়, প্রয়োজন ছিল রাষ্ট্রপতির পদটি নিজেদের ক্ষমতায় যাওয়ার সেতু হিসাবে অক্ষত রাখা। সেতু পার হওয়ার পর সেতুর পাহারাদারকে আর রাখার দরকার হয়নি। সেতুটি পুড়িয়ে দেওয়া বা সেতুটিকে গ্রেপ্তারযোগ্য করে তোলা বিএনপির কাছে কোনো ব্যাপারই নয়। তার মানে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য এখন দৃশ্যত দুটি পথ খোলা আছে। প্রথমটি হচ্ছে একটি সেফ এক্সিট। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার অনুমতি দিলে এবং বিমানবন্দরে বাধা না দিলে তিনি বিদেশে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার নামে কার্যত নির্বাসিত জীবন বেছে নিতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে বিচারের নামে রাজনৈতিক প্রদর্শনী। বিএনপি এবং অন্যান্য জুলাইপন্থী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। তারা বলছে শাহাবুদ্দিনকে যেতে দিলে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন সমঝোতা প্রমাণিত হবে। নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তারেক রহমানের জন্য এখানে রাজনৈতিক হিসাবটা খুব সরল। সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নিরাপদে যেতে দিলে নিজের দেওয়া কথার মর্যাদা রাখা হবে, কিন্তু জুলাইপন্থী এবং জামায়াতীদের চাপ বাড়বে। আর তাকে গ্রেপ্তার করতে দিলে বিএনপি প্রমাণ করবে যে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করার কোনো কারণ নেই কারো। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিকে ব্যবহার করে পরে অসম্মান করার নজির বিএনপির জন্য নতুন কিছু নয়। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়েছিলেন, অথচ বিদায়ের সময় ক্ষমতাসীন বিএনপি নেতারা ন্যূনতম সৌজন্য তার প্রতি দেখায়নি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিণতিতেও সেই একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যেতে পারে বা আমরা দেখব। সব মিলিয়ে রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির ভবিষ্যৎ এখন আইনের চেয়ে বেশি নির্ভর করছে ক্ষমতার দর কষাকষির উপর। তাকে যদি বিদেশে যেতে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের সমঝোতা এখনো বহাল আছে। আর বিমানবন্দরে আটকে দেওয়া, গ্রেপ্তার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হলে বুঝতে হবে যে তারেক রহমানের সরকার প্রয়োজন ফুরানোর পর আরেকজন সহযোগীকেও শুলে চড়িয়ে দিয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সবচেয়ে বড় ভুল ছিল তিনি হয়তো ভেবেছিলেন সবার প্রয়োজন মেটাতে পারলে অন্তত নিজের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাংলাদেশের রাজনীতি তাকে এখন শেখাবে যে ক্ষমতার সব পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো পক্ষের বিশ্বাসই অর্জন করা যায় না। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে ঢুকেছিলেন, ইউনূস সরকারের রাষ্ট্রপতি হিসাবে টিকেছিলেন এবং বিএনপি সরকারের রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয় তিনি একজন মুক্ত সাবেক রাষ্ট্রপতি হিসাবে সম্মানজনকভাবে বসবাস করতে পারেন, নাকি দেশ ছাড়তে পারেন, নাকি জুলাইয়ের রাজনৈতিক প্রতিশোধের তালিকায় আরেকটি নাম হয়ে তাকে কারাগারে প্রবেশ করতে হয়। চুপ্পু আঙ্কেল এই মুহূর্তে গ্রেপ্তার হবে না। না, এখন এই আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন, হাসবেন এবং একটু হবেন যে হবে না মানে। এখন আমার সুস্থ মস্তিষ্কে, ছোট মস্তিষ্কে, অল্প জ্ঞানের যে চিন্তা ভাবনার ব্যাপারটা, যে স্বৈরাচারের কলিগ, স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের সহযোগী স্বৈর শাসক চুপ্পু আঙ্কেলকে এই মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব না। এই জন্য যে ওই ন্যারেটিভে আমরা পরে যাব যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ পড়ছে, সরকারের উপদেষ্টারা শপথ পড়ছে, তখন তোমরা গ্রেপ্তার কেন করাও নাই, তখন মধু এখন বিষ। ওই ন্যারেটিভে আমরা পরে যাব। ওই সময়ের সিচুয়েশন আর এই সময়ের নির্বাচনের পরের সিচুয়েশন টোটালি আলাদা। যদি গণঅভ্যুত্থান পরের সিচুয়েশনকে চিন্তা করেন, ক্রিটিক্যাল মুহূর্তের ব্যাপার, আর রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পরে যে ব্যাপার, দুইটা যদি একসাথ করে ফেলেন, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আসেন পয়েন্টে, একদম আমরা ডিপ পয়েন্টে চলে যাই। চুপ্পু মিয়া কি করছে? চুপ্পু মিয়ার যেই শারীরিক অসুস্থতার কথা, যে অজ্ঞানও হয়ে যান তিনি কখন এবং অনেকক্ষণ থাকেন, এবং তার যে শরীরের কন্ডিশন, এটা মনে করেন একটা মিথ্যা মামলা। আমার নামে যেমন 10 লাখ টাকার মিথ্যা মামলা দিছে, 10 লাখ টাকার মিথ্যা মামলা, এবং তার সাথে সরি টু সে বাল চলে আসছিল আর কি মুখ থেকে, যে কথা উড়াইতে চাই না, তাও আইসা পরে তার সাথে অস্ত্র নিয়ে ধাক্কা ধাক্কি, হ্যাং ট্যাং, স্থানীয় লোক তারা চিৎকার করছে, কোনো ভিডিও ফুটেজ নাই। মানে কাফি মারামারি করছে অস্ত্র শস্ত্র নিয়ে, এবং গিয়ে ধাক্কা ধাক্কি করছে, সেটার একটা মাত্র ছবি, ভিডিও ফুটেজ নাই। এখন আবার এআই বাইরে যায় কিনা আল্লাহ ভালো জানে,
হোয়াটএভার ডিপ পয়েন্টে আমাদের যাওয়ার কথা, তাকে এখন গ্রেপ্তার করলো, তাকে একটা মানে রুলস সিস্টেমের ভিতরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাইতে হইবে। হবে কি হবে না এই অ্যানালাইসিস আপনারা করবেন। সে আপিল প্রেয়ার করবে, আবেদন করবে, অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে উনি বাইরে উন্নত চিকিৎসার জন্য। তো সরকারের সাথে যেহেতু এতদিন একটা ভালো বন্ডিং ছিল, একটা ব্যাপার ছিল, এই এতটুকু সুযোগ সে পাইতে পারে, সে কি আসুক বা না আসুক সেই চিন্তা পরে। এরপর যেটা একদম গভীরের ব্যাপার, যে যদি আমরা ধরে নেই, আমরা ধরে নেওয়ার আগে কিন্তু ক্লিয়ার আমরা যে উনি স্বৈরাচারের কলিগ, উনি নিজে স্বৈর শাসক, গণহত্যাকে ওই সময় তিনি সাপোর্ট করছেন, নিজেরা চেয়ার টিকে রাখার জন্য প্রতিবাদ তো করেন নাই, সাপোর্ট করছেন। ইউনূস সরকার ওনাকে গুনিয়েও নাই, টাইমও দেয় নাই, অনেক জায়গায় নিয়েও যায় নাই। তো ডিপের পয়েন্টটা ঢুকতে গেলে খালি এদিক সেদিক কথা যায়। ডিপের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যদি আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি আগে যে উনি স্বৈর শাসক, স্বৈরাচারের সহযোগী, উনি কিন্তু স্বৈরাচারী। এরপর আমরা আবার আসি যে যদি তিনি স্বৈরাচারের সহযোগী হয়ে থাকেন, যদি তিনি স্বৈরাচার হয়ে থাকেন, তাহলে এই যে নির্বাচিত সরকার আসার পর, শপথ গ্রহণ করার পর, এতদিন অফিস আদালত করার পর, যদিও সংসদ ভবনের অধিবেশনের শুরুতে ওয়াকআউট করা হয়েছে বা প্রতিবাদ জানানো হয়েছে বিরোধী দলের জায়গা থেকে, তাহলে যদি তিনি স্বৈরাচার হয়ে থাকেন, তাহলে এতদিন তার সাথে যে একসাথে থাকা চলা, এখন এসে পদত্যাগ করলো, পদত্যাগপত্র জমা দিল, পদত্যাগপত্রের পরে তাকে কেন গ্রেপ্তার করা হবে? এটার জন্য গভর্নমেন্ট চাপে পড়বে, যার জন্য এখন গ্রেপ্তার হবে না আমার কাছে মনে হয়। ওই যে আগে শুরুতে কিন্তু বলে রাখছি, স্বল্প জ্ঞানে স্বল্প চিন্তায় যেটা আসে আর কি, যে যদি গ্রেপ্তার করাই যাইতো, করা দরকার হইতো বা করা লাগতো, তাহলে এতদিন তো সুবর্ণ সুযোগ ছিল, এখন মানে তখন কেন করা হইলো না? এখন এসে উনি যখন পদত্যাগপত্র জমা দিল, এখন এসে ওনাকে গ্রেপ্তার করা হবে, এটা আন্দোলনের তীব্র মুখে সম্ভব, অসম্ভব বলতে কিছু না। আমরা তীব্র আন্দোলন উঠাইয়া এটা করা অসম্ভব না, কিন্তু সেই আন্দোলন, তীব্র আন্দোলন তো হাদির বিচারের জন্য চাওয়া হয়েছে, তীব্র আন্দোলন তো ওই যে রামিসার ধর্ষণকারী হত্যাকারীর জন্য চাওয়া হয়েছে, মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, মনে হয় আইন মৃত্যুদণ্ড মানে ওর জন্য পাশ হয়েছে কিন্তু কার্যকরী হয় না, এমন একটা ব্যাপার। যাক, এরকম বাংলাদেশে অনেক কিছু আছে যেটা তীব্র আন্দোলন হয়ে যায় কিন্তু বাস্তবায়িত হয় না। হাদির ওরা ওই পেশে ধরা পড়ছে, এখনো দেশে আসতেছে না, আনতেছে না, পাঠাইতেছে না, নানান ধরনের যদি কিন্তু ব্যাপারটা আর কি, যেটা বলতেছিলাম যে চুপ্পু আঙ্কেলকে, স্বৈরাচারী চুপ্পু আঙ্কেলকে তাকে গ্রেপ্তার এই মুহূর্তে আমার মনে হয় না করা হবে, এটা করবে না, করা হবে না। তাহলে মানে সরকার বলেন নানান ধরনের চাপ চেষ্টা আসবে যে আপনারা তখন সে ওখানে ছিল, তখন স্বৈরাচারী মনে হইলো না, ওই ব্যাপারটা আবার মামলার জায়গায় আমার আসছে। যে হেডমাস্টার উনি শুরুতে সাংবাদিকদেরকে বলছে কাফি হুমকি দিছে, কাফি এটা করছে সেটা করছে, তো এটা করছে সেটা করছে ভিতরেও 10 লাখ টাকা চাঁদাবাজি ছিল, এটা বলে নাই তখন। শুরুতে মনে করেন, শুরুতে যখন সে আমাকে সাংবাদিকদেরকে যখন বলছে যে কাফি হুমকি দিছে আমাকে, তখন কিন্তু সাংবাদিকদের বলে নাই যে কাফি 10 লাখ টাকা চাঁদা চাইছে। এখন এসে দেখা যাচ্ছে কোনো জায়গা দিয়ে আটকানো যাচ্ছে না, রোড উঠাই ফেলছে, এখন এসে মনে হয়েছে তার কাছে যে ও সেই সময় তো আমার কাছে 10 লাখ টাকাও চাইছিল, বিষয়টা এরকম। তো ব্যাপারটা যে চুপ্পু সাহেব যখন সরকারের ছিল, যখন রাষ্ট্রপতির জায়গায় ছিল, তখন গ্রেপ্তার করা তো আরো অন্টুর ব্যাপার ছিল, তখন তো করা গেল না। এখন অন্টুর ব্যাপার, এখন যদিও তার পাওয়ার শক্তি নাই, কিন্তু এরপরের যে ধাক্কাটা আসবে বা যেই চাপটা আসবে, সেই চাপটা আসলে সরকার নিতে পারবে কিনা বা আসলে সম্ভব কিনা, ওই জায়গাটা সংশয়, সন্দেহ, কনফিউশনের জায়গা। এই জায়গা থেকে আমার স্বল্প জ্ঞানে বললাম যে আসলে একে এখন গ্রেপ্তার করা হবে না, ওই দিকটা অ্যানালাইসিস করে যে স্বৈরাচারী যদি সে হয়েই থাকে, স্বৈরাচারী সহযোগী যদি সে হয়েই থাকে, সে যদি সেই অভিযোগে অভিযুক্ত হয়েই থাকে, তাহলে তাকে তখন কেন করলেন না, এখন পদত্যাগপত্র দেওয়ার পর কেন করলেন? আর গ্রেপ্তার করলেও তাকে কি করা হবে, সেই ব্যক্তি তাকে দেওয়াই হবে। ওই যে তার বিশাল অসুস্থতার কাহিনী, গল্প অনুযায়ী সে আপিল করবে, আবেদন করবে উন্নত চিকিৎসার জন্য, আস্তে করে দেশের বাইরে সে চলে যাবে মাঝখান দিয়ে কি। কারণ তারেক রহমান সাহেব তিনি তো দয়ালু মানুষ, তিনি তো নরম মনের মানুষ, তিনি প্রতিশোধ নেন না, নিতে চান না। তিনি স্পষ্ট বার্তা দেন যে আমি যদি এখন প্রতিশোধ নিই তাহলে তো আমার হাড় বাঁকা সোজা হয়ে যাবে না। তিনি তো সাদা মনের মানুষ, তিনি তো প্রতিহিংসা মানে প্রতিশোধের রাজনীতি তো তিনি করেন না। মাঝখান থেকে হইলো এই স্বৈরাচার সেই এক্সিট পেয়ে গেল, সেই এক্সিট পাইয়া সে কি করলো,
আস্তে করে দেশের বাইরে চলে গেল। বাইরে চলে গিয়ে কি করলো, তারা হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে আবার কথোপকথন, প্ল্যান, মাস্টার প্ল্যান 1, প্ল্যান B, 2, ABCD যা আছে সব করলো। দিন শেষে এসে তাদের কোনো প্ল্যানই কাজে লাগবে না, কারণ হাসিনা জুলাই আগস্ট থেকে যত প্ল্যান পরিকল্পনাই করছে সবগুলাই ব্যর্থ হয়েছে। মানুষকে গুম কইরা, খুন কইরা, হত্যা কইরা, প্ল্যান কইরা ওই প্ল্যান কোন কাজে আসে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবার আগে বাংলাদেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির সাবেক আব্বা শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন আসছে। শাহাবুদ্দিন চুপ্পুকে চারদিক থেকে কঠিন চায়না জাল দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। সম্ভবত পালাতে পারবেন না, সেফ এক্সিট পাবেন না। শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সমঝোতা প্রায় শেষ। একের পর এক শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ, মামলার আবেদন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি সামাল বিএনপি সরকার দিতে পারবে না। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার যে সমঝোতা, এটা দিতে পারবে না। আসলে এই ধরনের সমঝোতা, এই ধরনের চুক্তি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে না। ক্ষমতাসীনরা যেভাবে বলে পরবর্তীতে ওইভাবেই হয়। এখন বিএনপি কি বলবে যে আমরা চেয়েছিলাম আপনাকে সেফ এক্সিট দিতে, কিন্তু পারেনি, জনগণ আটকে ধরছে, আমরা কি করবো ভাই, আমরা তো চেয়েছিলাম। চুপ্পু যখন জিজ্ঞেস করবে সালাউদ্দিনকে যে ভাই আপনিও এসালামের লোক, আমিও এসালামের লোক, তা আপনি বললেন যে আমাকে সেফ এক্সিট দিবেন, এখন আমাকে আটকে দিচ্ছেন, ব্যাপারটা কি? বললো যে ভাই আমি তো চেষ্টা করেছি, কিন্তু জনগণ তো আমাকেই কিনা আটকে দেয়। যেমন আমি নিজে একটা আলোচনায় বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ভয়াবহ অপরাধীকে সেফ এক্সিট দেওয়া মূলক যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ দিয়েছে, ওদের তো পাল্টা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা যায়। এইভাবে অপরাধের দায় মুক্তি দেয়া। বাংলাদেশ থেকে এসালম যে পরিমাণ টাকা পাচার করেছে, আর একটা বাংলাদেশ কেনা দেয় ওই পরিমাণ টাকা দিয়ে। রাষ্ট্র কেনা বেচা, প্রদেশ কেনা বেচার ঘটনা আছে না, লুইজিয়ানা কেনা বেচা, এরকম অনেক আছে। বাংলাদেশের রংপুর $10 বিলিয়ন দিয়ে কিনতে চায়, প্রায় $34 বিলিয়ন পাচার করেছে এসালম বেক্সিম পেরা। আর অথচ রংপুর বিভাগের দাম ধরা হয় $10 বিলিয়ন। তাহলে পুরো বাংলাদেশ কেনা যায় যে পরিমাণ টাকা পাচার করেছে তারাই দিয়ে। আর তার সাথে জড়িত এই শাহাবুদ্দিন চুপ্পু, এসালমের অন্যতম হোতা, তাকে সেফ এক্সিট দেওয়ার কথা বলছেন আপনি। আরো শাহাবুদ্দিন চুপ্পুর অপরাধের ফেরিস্তি আমরা তুলে ধরেছি। তো দর্শক, এই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির সমঝোতা হয়তো থাকবে না। তখন বলবে যে আমরা তো চেয়েছি এই সমঝোতার উপর ইস্তেকামত থাকতে, কিন্তু পাচ্ছি না, কি আর করব। জনগণ এমন ভাবে বিষয়টা দেখছে, জনগণ এমন ভাবে সোচ্চার হচ্ছে, উল্টা তো ভাই আমি সালাউদ্দিনই তো ফেঁসে যাচ্ছি, এসালমের লোক আমি, আপনি, তাতে কি? আমরা তো বাঁচাতে পারছি না। সমঝোতা শেষ হতে বাধ্য। জামাত হাতে ছাই মেখে সালাউদ্দিন, এই শাহাবুদ্দিন চুপ্পুকে ধরছে। জামাতের কাছে প্রাপ্ত তথ্যপত্র সব ফাইল ওপেন করেছে, আদালতে যাচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। দর্শক, ইসলামী ব্যাংক কাণ্ডের ঘটনা তো আপনারা জানেন, ওটা নিয়ে অলরেডি মামলা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এটাও হয়ে গেছে, এবং তদন্ত বা আগের ঘটনা কিন্তু সব রেডিমেড, এমন না যে নতুন ভাবে করতে হবে। মামলার অন্যান্য সকল আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যা শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার কারণে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালত দেয়নি, কিন্তু রাষ্ট্রপতি নেই, এখন তো অটো সিদ্ধান্ত এসে যাবে। তো দেশ ত্যাগ ফিরানো এটা বিএনপির জন্য জরুরি। কেন? যে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অনেক স্পর্শকতার বিষয় আছে বিএনপির, যেটা বিএনপির জন্য বিব্রতকর। অতএব সেখানে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি স্বাধীনভাবে বিদেশে যে মুখ খুলতে দেয়, তাহলে বিএনপিকে এর মাসুল গুনতে হবে। এটা ডেফিনেটলি বিএনপি চাইবে না। যেমন কি, আমি কিছু উদাহরণ দিই। এই যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেন নাই, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই, কিন্তু বিএনপি মির্জা ফখরুলরা আয়োজন করে পদত্যাগের নাটক সাজিয়ে চুপ্পুর মাধ্যমে ওয়াকারকে ব্যবহার করে প্রচার করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, অতএব এই পদত্যাগের উপর ভিত্তি করে আপিল বিভাগের রেফারেন্স এনে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করেন, যাতে 90 দিনের মধ্যে ইলেকশন করা যায়। যদি শেষ পর্যন্ত 90 দিনের ইলেকশনের খাস বিএনপির পূর্ণ হয়নি। এখন এই জায়গায় দর্শক দেখেন, ভেরি সিম্পল, যে শাহাবুদ্দিন চুপ্পু মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন তখন। আবার তারেক রহমানের সাথে কোন সময় থেকে চুপ্পুর যোগাযোগ শুরু হয়েছে, এটা কিন্তু কালের কণ্ঠে বলেছেন। তারেক রহমানের সমর্থন পেয়েছি, তিনি অত জেন্টেলম্যান, আমাকে উৎসাহ দিয়েছেন, সেনাপ্রধানকে পাশে পেয়েছি, ইউনূস সরকার আমাকে কোঅপারেট করেন, অনেক কথাই তো বলেছেন।
তাহলে তারেক রহমানের সাথে চুপ্পুর যোগাযোগটা কি, কেন হয়েছে, কবে থেকে হয়েছে? চুপ্পুর সাথে তারেক রহমানের সম্পর্ক, তারেক রহমান বাংলাদেশে আসার আগে, এটা কি তারেক রহমানের জন্য আনপ্লেজেন্ট না, বিব্রতকর না? অবশ্যই বিব্রতকর। তো এই পরিস্থিতিতে এই কথাগুলো ডেফিনেটলি চুপ্পু যদি স্বাধীনভাবে কোথাও জায়গা নিতে পারেন সেখানে যে বলে দিবেন এবং শেখ হাসিনার সাথে ঠিকই যোগাযোগ করবেন। আর পদত্যাগ যে মিথ্যা, আরো অনেক স্পর্শকতার বিষয় নিয়ে মুখ খুলবেন, তখন এটা বিএনপির জন্য খুব অপ্রীতিকর অবস্থা তৈরি করবে। যার ফলে চুপ্পু স্বাধীনভাবে বিদেশে যে এই কথাগুলো বলুক, এটা বিএনপিও চাইবে না। আর এই সেফ এক্সিট সমঝোতা এ কারণে শেষ হয়ে যেতে পারে, চুপ্পুকে দেশের মধ্যে রাখবে, দেশের মধ্যে থাকলে চুপ্পু কিন্তু কিছু বলা সাহস হবে না। হয়তো বিএনপি এরকম বলবে যে উল্টাপাল্টা বলবা জেলে, আর যদি জেলে ঢুকায় তারপরও বলতে পারবে না, তাহলে কিন্তু জেলের ভিতরে খবর আছে। অতএব জেলের ভয় দেখিয়ে চুপ্পুকে চুপ রাখবে, আর জেলে গেলে পরবর্তী মাইরের বা সাজার ভয় দেখিয়ে তাকে চুপ রাখবে। দেশের মধ্যে থাকলে নানানভাবে চুপ্পুকে তার মৃত্যু পর্যন্ত চুপ রাখানো সম্ভব, কিন্তু দেশের বাইরে দিলে তখন আর এটা সম্ভব না। তো দর্শক, চুপ্পুর বিরুদ্ধে মামলা অভিযোগের অভাব নাই, নতুন 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 ঘটনা। সর্বশেষ খবর, শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু। আসামি তো হচ্ছে ইসলামী ব্যাংক কেলেঙ্কারি মামলা, এখন আবার শেয়ার জালিয়াতি মামলা, 2013 সালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ধামাচাপা দেওয়ার 30 লাখ টাকা ঘুষ নেওয়ার মামলা। কত মামলা দেখবেন, প্রত্যেক দিন তার বিরুদ্ধে নতুন নতুন মামলা হবে, সারা বাংলাদেশে মামলা হবে। জুলাই গণহত্যার অভিযোগে মামলা, মামলার অভাব নাই। 2024 সালে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার মামলা, কত মামলা দেখবেন হচ্ছে। দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে 251 কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলার আসামি পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই মামলায় তার সঙ্গে রয়েছেন আরো 19 জন। বুঝতে পারছেন কিভাবে তিনি ফেঁসে যাচ্ছেন? ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ 2025 সালের 4 সেপ্টেম্বর ঢাকা মহানগরী সিনিয়র স্পেশাল জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ সাব্বির ফয়জের আদালতে মামলাটি করেন। আদালত ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেন। সোমবার মামলার বাদী আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত চলছে। সর্বশেষ গত 23 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে ওই দিন তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর আগামী 11 আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আগে চাইলেও তো তার নাম চার্জশিটে দেওয়া যেত না, কিন্তু এখন এই যে 11 আগস্ট যে প্রতিবেদন সাবমিট করা হবে সেখানে চুপ্পুর নাম আসবে, কারণ চুপ্পু তো এখন আর প্রেসিডেন্ট না। স্যার এইসব এতে প্রথম মিনিমাম দেশ থেকে নিষেধাজ্ঞার ডিগ্রি আসবে, এতে কোনো সন্দেহ নাই। মামলার এজাহারে পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিচয় দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন নামে। তাকে এজাহারে 12 নম্বর আসামি করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক ঘটনা আছে। তাহলে চুপ্পু একের পর এক মামলার আসামি হচ্ছেন, এইসব মামলায় ফেঁসে যাবেন এবং বিএনপির সাথে সমঝোতা জয় বাংলা হয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও এবং যে বিষয়বস্তুগুলো দেখলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বাংলাদেশে যে সমস্ত আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে তা কিন্তু সত্যি বাংলাদেশের জন্য একটি আবারও সেই শুরু হয়েছে আগের মতো, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। যাই হোক, ওই দিকে আর আমি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সহ এবং বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট এবং তাদেরকে সহ আপনাদের কার কী মন্তব্য আছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।